জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগদ, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। ভয়াবহ বন্যায় কুমিল্লা, নোয়াখালী সহ ৭ জেলায় অন্তত ১৫ জনের প্রাণহানি হয়েছে। পানিবন্দী প্রায় ৪৫ লাখ মানুষ। নিরাপদ আশ্রয়ের খোঁজে মাইলের পর মাইল ছুটছেন বন্যা দুর্গতরা। ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, দাগনভূঞা সহ প্রায় সব উপজেলায় থই থই করছে পানিতে। সবথেকে ভয়াবহ পরিস্থিতি পরশুরাম উপজেলার সীমান্তবর্তী বিলোনিয়া, মির্জানগর, বসুরা, আনন্দপুর, কালিকাপুরুষ সহ বেশ কিছু এলাকা। দেখা দিয়েছে খাদ্য, খাবার, পানির সংকট। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। বন্ধ রয়েছে বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ। মোবাইল নেটওয়ার্ক না থাকায় স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না দুর্গতরা। চট্টগ্রামের হালদার বাঁধ ভেঙে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। পানিবন্দী ২ থেকে ৩ লাখ মানুষ। সবথেকে ভয়াবহ অবস্থা হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান ও মিরসরাইয়ে। এদিকে ভারী বৃষ্টি ও ফেনীর মুহুরী নদী থেকে নেমে আসা পানিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন জেলার ৯টি উপজেলা। তবে পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়, হবিগঞ্জে, রাঙামাটি ও মৌলভীবাজারে। তারপরে দোতলা ঘর ভাঙিয়ে গেছে, তো আমরা দুই তলার বিল্ডিং এ রাতে চাঁদের বেশি। এই সুদূর ভিতরে তো কোনো যাওয়া কখনো সম্ভব না। এখন বাচ্চা কাচ্চা তো ছাদের উপরে, এখন তো যাওয়া আসায় খুব মুশকিল হয়ে গেছে। আমার স্বামী খেতে প্রধান চাকরি করে, এখানে সে একাই আটকে পড়েছে বসুরাম, কোনো খোঁজ খবর না। আজকে 7 দিন। এই বোটটা আমরা ঢাকা থেকে, সদরঘাট থেকে ভাড়া করে আনছি। সেই একটা বোট দিয়ে আমরা এলাকার পুরোটার মধ্যে রেস্কিউ করতেছি। মানুষ অনেক কষ্ট, যারা মেন রোডে আছে তারা বাঁচতেছে, আর যারা গ্রাম অঞ্চলে যারা আছে তাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। প্রশাসনের সহযোগিতা দরকার, হেলিকপ্টার দরকার এবং ইঞ্জিন চালিত নৌকা দরকার। কুমিল্লায় গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ২টি উপজেলা। পানিবন্দী মানুষের উদ্ধার তৎপরতা আরও জোরদারের আকুতি বন্যা দুর্গতদের। আতঙ্কিত নদীপাড়ের মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন দিক বিদিক। অনেক নারী পুরুষ গবাদি পশু নিয়ে বাঁধে আশ্রয় নিলেও অনেকেই আবার আটকা পড়েছেন বাড়ির ছাদে। জেলায় ক্রমেই তীব্র হচ্ছে খাবার সংকট। পানি আরও বাড়লে সৃষ্টি হবে মানবিক বিপর্যয়। বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে মোবাইল সংযোগ। এদিকে বন্যায় এখন পর্যন্ত কুমিল্লায় মারা গেছেন সর্বোচ্চ 6 জন। ঘর কাইতে গেছে, এবার জিনিসপত্র যা আছে সব নষ্ট হয়ে গেছে, ভিজে গেছে পানি তুলে। আমার ঘরে এই পরিমাণ পানি, কোনো কিছু বাইর করানো জানে, কোনো কিছু সবকিছু ভিতরে রয়েছে। যে পানি যাইতে আছে, আমরা মনে হয় দোতলার ভিতরে কিছু মাল নিছি, দোতলা হয়তো যাইতে পারে, যে পানি যাওয়া দেখলাম। 20 বছর গত হয়ে গেছে, এই পরিস্থিতি দেখি নাই, এই প্রথম দেখলাম। সবাই জীবন বাঁচানোর তাগিদে আমরা এখন জীবন বাঁচানোর চেষ্টা আছি। সেনাবাহিনী কিছু নৌকা ট্রলার দিয়ে মনে করেন কিছু লোক উদ্ধার করছে। আজকে পানির স্রোত এতটাই বাড়ছে যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন বা যে বলেন, সরকারি কোনো কর্মী নেই। এদিকে প্রেগনেন্ট মহিলা আছে, ওদেরকে উদ্ধার করতে হবে বা এই স্পিড বোট লাগবে আরো অনেক। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অতিরিক্ত বৃষ্টি আর বন্যায় রাজ্যটিতে এখন পর্যন্ত 20 জনের প্রাণ গেছে। গেল 30 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ত্রিপুরাতে। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে 4 লাখ রুপি করে সহায়তার আশ্বাস দিয়েছে। 8 জেলার 65,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। এদিকে বাংলাদেশের পূর্ব সীমান্তে ত্রিপুরার গোমতী নদীর ডুম্বুর বাঁধ খুলে দেয়ায় বিভিন্ন জেলা প্লাবিত হয়ে গেছে। এমন অভিযোগের প্রেক্ষিতে ভারত সরকার বলছে, অন্তর্বর্তী সরকারকে এই বিষয়ে অবগত করা হয়েছিল। ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী থাকায় বন্যা 2 দেশকে ক্ষতিগ্রস্ত করছে বলেও জানিয়েছে ভারত সরকার। দেশে 11 জেলায় প্রায় 45 লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দুপুরের সচিবালয় ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বন্যা কবলিত জেলাগুলিতে 3 কোটি নগদ টাকা, 20,000 টন চাল, 15,000 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আহত আমরা পাইনি, তবে এ পর্যন্ত মৃতের যে আমরা সব তালিকা পেয়েছি, 2 জন মহিলা সহ মোট 13 জন। কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন,
চট্টগ্রামে 2 জন, নোয়াখালী 1 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজার 3 জন। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে যে 44,97,535 জনের হিসাব আমরা এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। আর পরিবার যদি বলেন সেক্ষেত্রে হলো যে 11 জেলায় 8,87,629 জন। এখন আমরা আশা করছি যে যদি বর্ষণ না হয় বা এরকম যদি না হয় তো সেক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হবে। তবে আমাদের কাছে এই যে বন্যার যে পরিস্থিতি রয়েছে তার চেয়ে আমাদের কাছে সবচেয়ে আমরা বেশি যেটা করছি যে যারা দুর্গত অবস্থা আছে তাদেরকে উদ্ধার করা, তাদের সহায়তা, খাদ্য সহায়তা দেওয়া এবং তাদেরকে নিরাপদ আশ্রয়ে রাখা। দেশের পূর্বাঞ্চলের 7টি নদীর 14টি পয়েন্টে পানি বিপদসীমার উপর অতিক্রম করেছে। তবে উজানের পানি কমতে শুরু করেছে, যা বন্যা পরিস্থিতির উন্নতির লক্ষণ। সকালে ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ব্রিফিংয়ে সংস্থার নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানিয়েছেন, ঢাকার আশপাশের নদীতে এখনও বন্যার ঝুঁকি নেই। 14টি পয়েন্টে পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টগুলোতে অধিকাংশ স্থানে পানি আগামী 48 ঘন্টায় বিপদসীমার নিচে নেমে আসতে পারে এবং সার্বিকভাবে আগামী 48 ঘন্টায় অনেক স্থানই এই আক্রান্ত জেলাগুলোর অনেক স্থানই বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী সময়ে আমাদের যে মৌসুমি বায়ুজনিত কারণে আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে। তবে বৃষ্টিপাত যেহেতু কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট পিরিয়ড আমরা বিরতি পাচ্ছি, এই সময়টাতে বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং একই দিকে এই সময় হচ্ছে দেশের উজানের অববাহিকায় কিছু বৃষ্টিপাত হতে পারে। তবে এখনও উজানের অববাহিকার ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মা এবং তিস্তা নদীর সকল সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে উত্তর পূর্বাঞ্চলের সুরমা নদীর পানিও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এর ফলে বর্তমানে সেখানে গুরুতর বৃদ্ধি জনিত পেয়ে বিপদসীমা অতিক্রম করার তেমন কোনো ঝুঁকি দেখা যাচ্ছে না। বন্যার্তদের সহায়তায় টিএসসিতে একদিনই নগদ সংগ্রহ হয়েছে প্রায় 30 লাখ টাকা। এছাড়া অনেকেই দিচ্ছেন শুকনো খাবার। এখন পর্যন্ত বন্যা কবলিত এলাকায় পাঠানো হয়েছে ত্রাণ বোঝাই বেশ কিছু ট্রাক ও 200 বোট। দ্বিতীয় দিনের মতো সকাল 10টা থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষের সমন্বয়ে শুরু হয় এ কার্যক্রম। সকাল থেকে বিভিন্ন বাহনে করে চিড়া, মুড়ি, চানাচুর, বিস্কুট সহ নানা প্রকার শুকনো খাবার নিয়ে আসতে থাকেন সাধারণ মানুষ। এছাড়াও ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে আগতরা পানি, খাবার, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, লাইফ জ্যাকেট সহ নানা সামগ্রী নিয়ে হাজির হয়েছেন। সমন্বয়করা জানিয়েছেন, কাপড় ও খাবার পর্যাপ্ত পরিমাণে পাওয়া গেলেও ওষুধ ও লাইফ জ্যাকেট কিছুটা কম পাওয়া যাচ্ছে। সেগুলো নিয়ে আসার জন্য আহ্বান জানান তারা। বিসিসের মেম্বাররা সবাই মিলে আমরা আসলে একসাথে আমরা টাকা পয়সা কালেক্ট করছি এবং ওখানে বসে আমাদের অফিসে বসেই বিভিন্ন সামগ্রী কিনে আমরা আসলে প্যাকেট করে নিয়ে আসতেছি। ছাত্ররা যে ত্রাণগুলো পৌঁছাই দেবে এই জন্য আমি এখানে কিছু ত্রাণের সামগ্রী এবং টাকা এখানে দিয়ে গেলাম। সান ড্রিঙ্কিং ওয়াটার, তো এখান থেকে আমরা পানি নিয়ে আসছি, আমরা এখন থেকে দিতে থাকবো যত দিন যাবত এই বন্যা থাকে। আজকে সকালে সেই মাটির ভ্যাংটা ভেঙে আমাকে 600 সামথিং হয়েছে, আমাকে দিয়ে দিয়েছে এবং বলছে বাবা তুমি এটা দিয়ে দেওয়া। এদিকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যার্তদের সহযোগিতার জন্য সবাইকে একতাবদ্ধ করতে গ্রাফিতি করেছে শিক্ষার্থীরা। শুক্রবার রাজধানীর নিউ মার্কেট সায়েন্স ল্যাব এলাকায় ছবিতে শুরু আগামীর শপথ কর্মসূচির অংশ হিসেবে দেয়ালচিত্র আঁকা হয়। সেখানে বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথা তুলে ধরেন শিক্ষার্থীরা। জানান, ঠিক এই মুহূর্তে সবাইকে যার যার নিজের মতো করে এগিয়ে আসতে হবে। শুধু সরকার কিংবা প্রশাসনের সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার দিকে না তাকিয়ে থেকে নিজস্ব সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের সহায়তা করতে হবে। এজন্য দেশের পুরনো সিস্টেমগুলো পরিবর্তনের দাবি তুলেছেন শিক্ষার্থীরা, যা ব্যস্ত নাগরিক জীবনে নতুন করে ভাবনার খোরাক যোগাবে। সকল স্তরের মানুষকে আমাদের যে মেসেজটি সেটি যেন আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি, এটি হলো আমাদের গ্রাফিটির মূল উদ্দেশ্য। যদি আমরা ছবি আঁকতে পারি, আমরা চেষ্টা করছিলাম ছবিটা এঁকে যারা এখান থেকে যাবে তাদের দেখলে তাদের নিজেদের মনে একটু আসবে, যেটা আমরাও হেল্প করি। আপনারা যেই জায়গায় আছেন সেখান থেকে বন্যার্তদের হেল্প করুন, বিকজ উই অল আর বাংলাদেশি, সো উই হ্যাভ টু হেল্প ইচ আদার। এখন যার দিকে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক।
দক্ষিণ এশিয়ার স্বার্থে পাকিস্তানের সাথে আঞ্চলিক সহযোগিতা ও সম্পর্ক এগিয়ে যাওয়ার কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফের সাথে সাক্ষাৎ শেষে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্যে দক্ষিণ এশিয়ায় কোনো ভারসাম্য ছিল না, তাই ব্যবসা বাণিজ্যে লেভেল প্লেইং ফিল্ড ফিরিয়ে আনতে দুদেশ একসাথে কাজ করবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করে সাক্ষাতে পাকিস্তান হাই কমিশনারের সাথে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ও আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক এই কমিটির সদস্য। আমি যদি বলতে বাংলাদেশ জাতীয় আঞ্চলিক সহযোগিতায় আমরা সবার পিছনে আছি, কিন্তু বিশ্বের আমরা সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব। এই দক্ষিণ এশিয়াকে মধ্যে যে ইন্টিগ্রেশনটা দরকার সব দিক থেকে, শুধুমাত্র অর্থনৈতিক না, সব দিক থেকে একটা ইন্টিগ্রেশন দরকার। এটাকে আমরা সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, এটা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে বাংলাদেশের জনসাধারণ যেখানে উপকৃত হবে, বাংলাদেশ যেখানে উপকৃত হবে, সেই ধরনের একটি অর্থনৈতিক প্রক্রিয়া যেটা বিগত দিনে অনুপস্থিত ছিল, আমরা মনে করি সেটা আমরা সবার জন্য সমান অধিকার রেখে, লেভেল প্লেইং ফিল্ড রেখে এই বাইল্যাটারালি দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আগামী ২৭ আগস্ট লং মার্চ করে ডোম্বর অভিমুখে যাত্রা করবে ইনকিলাব মঞ্চ। দুপুরে ভারতীয় আধিপত্যবাদ নির্মূলের ঘোষণা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণমিছিল করে সংগঠনটি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে আন্তদেশীয় নদীগুলোতে ভারতের অবৈধ একতরফা সকল বাঁধ উচ্ছেদের দাবিতে এ গণমিছিল শুরু হয়। এ সময় সংগঠনের মুখপাত্র বলেন, দিনের পর দিন ধরে চলা ভারতীয় আধিপত্যবাদ আর মেনে নেওয়া হবে না। দেশে ও বিদেশে জনমত গড়ে তুলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সংগঠনটি। সাপ্তাহিক ছুটির দিনে চড়া সবজির বাজার। কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে সব ধরনের সবজির দাম। শুক্রবার ময়মনসিংহের মেছুয়া বাজারে নিত্যপণ্যের দাম কমলেও ঝাঁজ বেড়েছে কাঁচামরিচের। কেজিতে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। এছাড়া করল্লা ৭০, চিচিঙ্গা ৫০, পটল ৩০, কচুমুখী বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। স্বস্তি নেই মাছের বাজারেও। কেজিতে দাম বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা। এছাড়া ক্রেতাদের নাগালের বাইরে ইলিশ বিক্রেতারা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে মাছের সরবরাহ কম বলছেন ব্যবসায়ীরা, আর সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। হাইকোর্ট থেকে চিকিৎসকদের কর্মস্থলে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হলেও আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা এখনও তাদের অবস্থানে অনড় রয়েছেন। সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তারা। গেল বৃহস্পতিবার আরজিকর মেডিকেলে নতুন অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন মানস কুমার বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি পর্যালোচনা ও সমাধানের পথ খুঁজতে শুক্রবার বৈঠক করবে হাসপাতালটির কলেজ কাউন্সিল। সেখানে উপস্থিত থাকবেন শিক্ষার্থীদের প্রতিনিধিরাও। অন্যদিকে আরজিকরের নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় এখনও পর্যন্ত ৭৩ জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে জমা দেয়া তদন্ত প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের পূর্বাঞ্চলের পাঞ্জাব প্রদেশে নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে অস্ত্রধারীদের গুলি ও গ্রেনেড হামলায় ১২ পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও অন্তত ৭ জনকে। শুক্রবার পাঞ্জাবের রহিমিয়ার খান জেলার কাঁচা শহরে এ হামলা চালানো হয়েছে। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। পুলিশ জানিয়েছে, ডাকাত প্রতিরোধে টহল দিচ্ছিল পুলিশের একটি দল। এ সময় একটি গাড়ি নষ্ট হয়ে গেলে বন্দুক ও রকেট গ্রেনেড দিয়ে হামলা চালানো হয় পুলিশ সদস্যদের ওপরে। সিন্ধু নদীর পাড়ে অবস্থিত জেলাটিকে ডাকাতদের পলায়ন স্থান হিসেবে বিবেচনা করা হয়। পাঞ্জাব পুলিশ জানিয়েছে, দ্রুতই দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। থাইল্যান্ডে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৯ আরোহীর
মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ব্যাংককের পূর্বে 100 কিলোমিটার দূরে চাচুয়াংস প্রদেশে 2 ক্রু সহ 9 আরোহী নিয়ে চার্টার্ড বিমানটি বিধ্বস্ত হয়। সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের 11 মিনিটের মধ্যে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিমানটির। এর কিছুক্ষণ পরেই বিকট শব্দে এটি মাটিতে আছড়ে পড়ে। বিধ্বস্তের পরপরই বিমানটিতে বিস্ফোরণ হলে এতে আগুন ধরে যায়। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ঘরবাড়ি। বিমানটিতে 2 থাই ক্রু, 5 চীনা ও 2 থাই নাগরিক ছিলেন বলে জানা গেছে। নিহতদের উদ্ধারে দুর্ঘটনাস্থল অভিযান পরিচালনা করছে উদ্ধারকারীরা। সেই সঙ্গে বিমানের ব্ল্যাক বক্সের খুঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন পুলিশের ফরেনসিক টিম। আইসল্যান্ডের গ্রিন্দাভিক শহরের সুন্দনুকুর সক্রিয় আগ্নেয়গিরি থেকে আবারও অগ্নুৎপাত শুরু হয়েছে। আইসল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই আগ্নেয়গিরি থেকে লাভা ছড়িয়ে পড়ছে আশপাশে। ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ষষ্ঠবারের মতো লাভা উদ্গীরণ হলে এই আগ্নেয়গিরি থেকে। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে 40 মিনিটে 1.5 কিলোমিটার করে বিস্তৃত হচ্ছে এই আগ্নেয়গিরি। লাভার কারণে বিপাকে পড়েছেন এই দ্বীপরাষ্ট্রের 4 লাখ মানুষ। বিজ্ঞানীরা সতর্ক করেছেন রেইকানেস উপদ্বীপে দশকের পর দশক, এমনকি 1 শতকও অব্যাহত থাকতে পারে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। গৃহযুদ্ধের কারণে মানবিক সংকট বাড়ছে সুদানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, জুলাই থেকে দেশটিতে কলেরায় আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে 650 জনে। পানিবাহিত রোগটিতে প্রাণ হারিয়েছেন 3 শতাধিক ব্যক্তি, যা বিশ্বে 1 দশকের মধ্যে সর্বোচ্চ। শুধু কলেরাই নয়, ডেঙ্গু ও মেনিনজাইটিস ইনফেকশনও ছড়িয়ে পড়ছে সুদানের জনগণের মাঝে। 16 মাস ধরে চলা সামরিক ও আধা সামরিক বাহিনীর মধ্যে যুদ্ধে বাস্তুচ্যুত দেশের অর্ধেক জনগণ। ইতিমধ্যেই সুদান ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোয় আশ্রয় নিয়েছেন 2.5 কোটির বেশি মানুষ। আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য বলছে, বাকি 2.5 কোটি মানুষ ভুগছে তীব্র খাদ্য সংকটে, যা বিশ্বে একক দেশ হিসেবে সর্বোচ্চ। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।